ভেরি ফার্স্ট ডে শি বিল্ড আপ দিস বিজনেস। অ্যাকচুয়ালি সে পাশে না থাকলে এই বিজনেসটা এই চেহারা নিত না, কারণ যেভাবে মেনটেনেন্স পার্টটা এবং লেডিদের সঙ্গে তাদের এডুকেট করা, তাদের এক্সাইট করা, এই ব্যাপারটা করে গেছে লাগাতার। আমি তো স্পন্সর করে গেছি, মেনটেনেন্সের পার্টটা যিনি করেছেন তার কাছ থেকে শুনুন। ওভার টু শ্বেতা। একদম নতুন ধরনের বিজনেস কনসেপ্ট, ফ্যামিলি বিজনেস। বাবা মা ছেলে মেয়ে ভাই বোন সবাই একসঙ্গে এই বিজনেসটা করা যায়। কাপল বিজনেস, স্বামী স্ত্রী, এখানে 50-50 পার্টনারশিপ, আর দুজনেরই 100% ইনভলভমেন্ট। ব্যাপারটি কিরকম একটু ভেবে দেখুন। ধরুন কোনো দেশের প্রেসিডেন্ট, তার মিসেস জাস্ট হাজব্যান্ডের চেয়ারের জোরে, প্রেসিডেন্টের চেয়ারের জোরে তিনি কিন্তু ফার্স্ট লেডি অফ দ্য কান্ট্রি। কিন্তু কোনোদিন যদি প্রেসিডেন্টের অসুখ করে, তিনি যদি দেশ চালাতে না পারেন, সেখানে কিন্তু মিসেস প্রেসিডেন্ট দেশ চালাতে পারবেন না। কিন্তু আমাদের এই বিজনেসে আমাদের হাজব্যান্ডসরা যদি কোনোদিন অসুস্থ থাকেন, আমরা কিন্তু সমানভাবে বিজনেসটাকে চালিয়ে যেতে পারি। এই রকম ভাবেই আমাদের এই বিজনেসে তৈরি করা হয়। আমরা এতদিন বিজনেস সম্বন্ধে কি বুঝতাম, কি ধারণা ছিল? কনভেনশনাল বিজনেস, মানে সেই বিজনেসে আমরা প্রোডাক্টস নিয়ে ডিল করি, যে কোনো প্রোডাক্টসের শেপ, সাইজ, কোয়ালিটি এই সমস্ত নিয়ে আলোচনা করি, মানে তার ফিজিক্যাল ফিচার্সটা নিয়ে। কিন্তু এখানে ব্রিট ওয়ার্ল্ডওয়াইড সিস্টেম আমাদের দেখিয়ে দিল যে আমাদের এই বিজনেসে আমরা তো প্রোডাক্ট নিয়ে ডিল করি, সেই সঙ্গে আমরা মানুষ নিয়ে ডিল করি। এখানে আমাদের জানতে হয় মানুষের মনের ইচ্ছে অনিচ্ছে কি, তাদের স্বপ্নটা কি, তারা কিসে দুঃখ পায়, তারা কিসে আনন্দিত হয়, মানে আর কি মানুষের মনের অনেক কাছাকাছি আমাদের পৌঁছতে হয়। আমরা এখানে সবাই এসছি আমাদের নিজেদের কোনো না কোনো স্বপ্ন পূরণের আশায়। কারোর হয়তো স্বপ্নের বাড়ি, অথবা বাচ্চাদের ভালো এডুকেশন, অথবা গাড়ি, ফরেন ট্রিপস। কারোর স্বপ্ন তার বৃদ্ধ মা বাবা যারা এতদিন তাদের করে এসছেন, তাদের মুখে হাসি ফোটানোর। যেহেতু আমরা নিজেদের স্বার্থে এই বিজনেসে এসেছি, তাই জন্য আমাদের প্রথমে জেনে নিতে হবে ভীষণ পরিষ্কারভাবে আমাদের স্বপ্নটা কি, কি জন্যে আমরা এই বিজনেসে এসছি। আমরা কি করে স্বপ্নটা পাবো না, আমাদের আপলাইনের সঙ্গে আমরা বসবো, সেই স্বপ্নতে একটা ডেট যোগ করব। আর ড্রিম উইদাউট এ ডেট ইজ এ ফ্যান্টাসি। তো আপলাইন তখন আমায় বলে দেবে ছোট ছোট করে কি করে গোল সেট করে সেটাকে অ্যাচিভ করা যায়। তো আপলাইনের কাছে সেই গেম প্ল্যানটা নিয়ে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে কনসেন্ট্রেট করে অ্যাকশন পুট করব, এবং আপলাইন আমাদের যেরম যেরম বলছেন আমাদের কিন্তু ঠিক সেরকম করে যেতে হবে কাজগুলো। আর মাঝে মাঝে আমরা কিন্তু আপলাইনকে চেক করে নেব, ঠিক করছি তো, কেন বলুন তো, না হলে যদি আমরা কোনো ভুল করি আমাদের অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য সবসময় আপলাইনকে চেক করে নেব আর জিজ্ঞেস করব হোয়াট ডু আই ডু নেক্সট। আমাদের স্বপ্ন যেটা, তার ছবিটা আমরা কিন্তু বাড়ির চারিদিকে লাগিয়ে রাখব, যাতে আমরা আমাদের স্বপ্নটাকে কোনোদিন ভুলে না যাই, ডিফোকাসড না হয়ে যায়। আমাদের যে স্বপ্নটা সবাইকে বলবো আমরা এটা চাইছি। কিন্তু ড্রিম অ্যাচিভ করা কি এতই সহজ? এর পদে পদে বাধা আসে, কিন্তু যতই বাধা আসুক না কেন সবসময় মনে বিশ্বাস রাখবেন, টাফ টাইম নেভার লাস্টস বাট টাফ পিপল ডু। আর সাকসেসের পথে এত বাধা আসে কেন বলুন তো? এই চ্যালেঞ্জেসগুলো ভগবান আমাদের দেন। ভগবান আমাদের ভীষণ ভালোবাসেন, তাই জন্যই আমাদের তিনি এত চ্যালেঞ্জেসের সম্মুখীন করে। সাকসেস ইজ এ জার্নি। প্রথমে আমরা যখন জার্নিটা আরম্ভ করি তার শেষ প্রান্তটা দেখতে পাই না। যদি দেখতে পেতাম তাহলে দেখতে পেতাম যে গড ইজ ওয়েটিং ফর আস এই সাকসেসের অপর প্রান্তে উইথ আওয়ার রিওয়ার্ড। তাই জন্য উই হ্যাভ টু ওয়েলকাম চ্যালেঞ্জেস। পজিটিভ মাইন্ডে যদি আমি ফোকাস থাকি, তখন কিন্তু আমার ড্রিম একটা বিজনেস ফোর্স হিসেবে কাজ করবে। সাকসেস ডিপেন্ডস অন আওয়ার ডেইলি হ্যাবিটস। তাই সাকসেস পেতে গেলে আমাদের ডেইলি হ্যাবিটসগুলো চেঞ্জ করতে হবে। এতদিন যা করে এসছি সেইগুলোকে নতুনভাবে চিন্তা করতে হবে যে এই বিজনেসের জন্য কি কি দরকার, সেইভাবে কিন্তু আমাদের নিজেদের হ্যাবিটসগুলো চেঞ্জ করতে হবে। ব্রিট সিস্টেম আমাদের শেখায় এই বিজনেসে সাকসেসফুল হতে গেলে 4 বেসিস 8 কোর স্টেপস করতে হবে, কনসিস্টেন্টলি অ্যান্ড পারসিস্টেন্টলি। আর উই হ্যাভ টু এডিফাই দ্য সিস্টেম, কারণ সিস্টেম এডিফাইজ আস।
আমরা নিয়ে আলোচনা করি, মানে তার ফিজিক্যাল ফিচার্সটা নিয়ে। কিন্তু এখানে ব্রিট ওয়ার্ল্ডওয়াইড সিস্টেম আমাদের দেখিয়ে দিল যে আমাদের এই বিজনেসে আমরা তো প্রোডাক্ট নিয়ে ডিল করি, সেই সঙ্গে আমরা মানুষ নিয়ে ডিল করি। এখানে আমাদের জানতে হয় মানুষের মনের ইচ্ছে অনিচ্ছে কি, তাদের স্বপ্নটা কি, তারা কিসে দুঃখ পায়, তারা কিসে আনন্দিত হয়, মানে আর কি মানুষের মনের অনেক কাছাকাছি আমাদের পৌঁছতে হয়। আমরা এখানে সবাই এসছি আমাদের নিজেদের কোনো না কোনো স্বপ্ন পূরণের আশায়। কারোর হয়তো স্বপ্নের বাড়ি, অথবা বাচ্চাদের ভালো এডুকেশন, অথবা গাড়ি, ফরেন ট্রিপস। কারোর স্বপ্ন তার বৃদ্ধ মা বাবা যারা এতদিন তাদের করে এসছেন তাদের মুখে হাসি ফোটানোর। যেহেতু আমরা নিজেদের স্বার্থে এই বিজনেসে এসেছি, তাই জন্য আমাদের প্রথমে জেনে নিতে হবে ভীষণ পরিষ্কারভাবে আমাদের স্বপ্নটা কি, কি জন্যে আমরা এই বিজনেসে এসছি। আমরা কি করে স্বপ্নটা পাবো না, আমাদের আপলাইনের সঙ্গে আমরা বসবো, সেই স্বপ্নতে একটা ডেট যোগ করব। আর ড্রিম উইদাউট এ ডেট ইজ এ ফ্যান্টাসি। তো আপলাইন তখন আমায় বলে দেবে ছোট ছোট করে কি করে গোল সেট করে সেটাকে অ্যাচিভ করা যায়। তো আপলাইনের কাছে সেই গেম প্ল্যানটা নিয়ে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে কনসেন্ট্রেট করে অ্যাকশন পুট করব। এবং আপলাইন আমাদের যেরম যেরম বলছেন আমাদের কিন্তু ঠিক সেরকম করে যেতে হবে কাজগুলো। আর মাঝে মাঝে আমরা কিন্তু আপলাইনকে চেক করে নেব, ঠিক করছি তো, কেন বলুন তো, না হলে যদি আমরা কোনো ভুল করি আমাদের অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য সবসময় আপলাইনকে চেক করে নেব আর জিজ্ঞেস করব হোয়াট ডু আই ডু নেক্সট। আমাদের স্বপ্ন যেটা তার ছবিটা আমরা কিন্তু বাড়ির চারিদিকে লাগিয়ে রাখব, যাতে আমরা আমাদের স্বপ্নটাকে কোনোদিন ভুলে না যাই, ডিফোকাসড না হয়ে যায়। আমাদের যে স্বপ্নটা সবাইকে বলবো আমরা এটা চাইছি। কিন্তু ড্রিম অ্যাচিভ করা কি এতই সহজ? এর পদে পদে বাধা আসে, কিন্তু যতই বাধা আসুক না কেন সবসময় মনে বিশ্বাস রাখবেন টাফ টাইম নেভার লাস্টস বাট টাফ পিপল ডু। আর সাকসেসের পথে এত বাধা আসে কেন বলুন তো? এই চ্যালেঞ্জেসগুলো ভগবান আমাদের দেন। ভগবান আমাদের ভীষণ ভালোবাসেন, তাই জন্যই আমাদের তিনি এত চ্যালেঞ্জেসের সম্মুখীন করে। সাকসেস ইজ এ জার্নি। প্রথমে আমরা যখন জার্নিটা আরম্ভ করি তার শেষ প্রান্তটা দেখতে পাই না। যদি দেখতে পেতাম তাহলে দেখতে পেতাম যে গড ইজ ওয়েটিং ফর আস এই সাকসেসের অপর প্রান্তে উইথ আওয়ার রিওয়ার্ড। তাই জন্য উই হ্যাভ টু ওয়েলকাম চ্যালেঞ্জেস। পজিটিভ মাইন্ডে যদি আমি ফোকাস থাকি তখন কিন্তু আমার ড্রিম একটা বিজনেস ফোর্স হিসেবে কাজ করবে। সাকসেস ডিপেন্ডস অন আওয়ার ডেইলি হ্যাবিটস। তাই সাকসেস পেতে গেলে আমাদের ডেইলি হ্যাবিটসগুলো চেঞ্জ করতে হবে। এতদিন যা করে এসছি সেইগুলোকে নতুনভাবে চিন্তা করতে হবে যে এই বিজনেসের জন্য কি কি দরকার, সেইভাবে কিন্তু আমাদের নিজেদের হ্যাবিটসগুলো চেঞ্জ করতে হবে। ব্রিট সিস্টেম আমাদের শেখায় এই বিজনেসে সাকসেসফুল হতে গিয়ে 4 বেসিক্স 8 কোর স্টেপস করতে হবে কনসিস্টেন্টলি অ্যান্ড আর উই হ্যাভ টু এডিফাই দ্য সিস্টেম। চ্যালেঞ্জেসের কথায় যখন আমরা শুনি তখন আমরা আস্তে আস্তে ভরসা পাই যে তারা যদি এত রকম চ্যালেঞ্জেস ওভারকাম করে এই বিজনেসটা করতে পারেন তাহলে আমরাও নিশ্চয়ই পারবো। ফাংশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিট টুল। আমরা কেউ জানি না কোন ফাংশনের কোন একটা ছোট্ট কথায় আমাদের জীবন পরিবর্তন হবে। এই ফাংশন দেখে আমাদের মনে বিশ্বাস আসে যে হ্যাঁ এই বিজনেসটা কাজ করে। দেখুন ফাংশন দেখতে কিন্তু অনেক ধরনের ডিস্ট্রিবিউটার্সরা আসে। কেউ হয়তো একেবারেই অবিশ্বাসী, বিজনেসটা কি সত্যি হয়, এসে তারা দেখতে পারে চারিদিকে সাকসেস। কেউ কেউ একটু ডিফোকাসড হয়ে গেছেন অথবা ডিমোটিভেটেড হয়ে গেছেন, তারা এসে হয়তো হলের শেষ সিটে বসে থাকেন আর ভাবেন আমরা কি করতে পারবো। কিন্তু ফাংশনের শেষে তিনি নিজের ড্রিমটাকে আবার রিকনফার্ম করে নিয়ে বাড়ি যান। আবার কেউ কেউ আসেন যারা বিলিভার্স, তারা এই ব্রিট টিচিংসগুলো সমস্ত শুনে নেন, বাড়ি গিয়ে তারা উইথ এক্সাইটমেন্ট সেগুলো অ্যাকশনে পুট করেন আর তারাই সাকসেসের ওপরে ওঠেন। অ্যাকাউন্টেবিলিটি। টু এক্সিস্ট ইন দিস বিজনেস আমাদের অ্যাকাউন্টেবল হতেই হবে। এটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি বিজনেস। আমরা যখন যে কারোর সঙ্গেই ডিল করব
আমাদের আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, ব্রিট ওয়ার্ল্ডওয়াইড, অ্যামওয়ে, আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা মেনটেন করতে হবে, এমনকি বিজনেসের বাইরের লোকেদের সঙ্গেও। এখানে অ্যামওয়ে আমাদের ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্টস দেয়, সেই প্রোডাক্টসগুলো খুব ভালোভাবে জানতে হবে, আমাদের নিজেদের ইউজ করতে হবে, আমাদের লয়াল হতে হবে আমাদের প্রোডাক্টসের ওপরে। 100% লয়ালটি থাকতে হবে। 99% লয়ালটি মিনস 100% ডিসলয়ালটি। কিরকম জানেন, ধরুন আমার একটা মিষ্টির দোকান আছে, তো আমি আমার দোকানের মিষ্টি যদি না খেয়ে অন্যের দোকানের মিষ্টি কিনে কিনে খাই আর আশা করি অন্যেরা আমার দোকানের থেকে মিষ্টি খাবে, সেটা কি কখনো সম্ভব? আমি যদি না খাই তাহলে অন্যেরা কেন খাবে? আমাদের নিজেদের প্রোডাক্টগুলো ঠিক মতন ইউজ করতে হবে, তাদের কস্ট পার ইউজ, কনসেন্ট্রেশন, স্টোরি, সেগুলো সমস্ত জেনে নিতে হবে। আমার সুপর্ণা খুব সুন্দর শিখিয়েছিল, যখন কোনো প্রোডাক্ট খুলবে তখন তার উপরে একটা ডেট লিখে রাখো। যেমন আমি এইটা খুললাম, সেখানে যেদিন খুললাম ডেটটা লিখে রাখলাম, তারপরে কত মাস ধরে ইউজ করলাম সেটা আমি নিজের চোখের সামনে দেখতে পাবো। কস্ট পার ইউজ, মুখের কথাটা তখন কিন্তু আস্তে আস্তে আমার মনের ভেতরের বিশ্বাসে পরিণত হবে। আর এইভাবে যদি আমি আমার টিমকে শেখাই, তাহলে কিছুদিনের মধ্যেই আমি দেখতে পাবো যে আমার টোটাল বিজনেসের মধ্যে বুস্ট দেখা দিয়েছে। আমাদের পিভি কমিটমেন্ট আছে, আমরা প্রত্যেক মাসেই সেটা করে থাকি। আর অ্যামওয়ে আমাদের তার জন্য রিটেল প্রফিটের একটা সুযোগ দেয়, আমরা সেটা নেব না কেন? এই রিটেল প্রফিট দিয়ে আমরা আমাদের ফাংশনের টিকিট কিনতে পারি বা নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারি। আমাদের হাজব্যান্ডসরা নেটওয়ার্কিং এর মধ্যে দিয়ে ভলিউম মুভমেন্ট করান, আমরা তো আরো কিছু পিভি আমাদের টোটাল ভলিউমে অ্যাড করতে পারি। শো দ্য প্ল্যান, এইটা মেনলি আমাদের ছেলেরাই করে, কিন্তু আমাদের দায়িত্বও কিন্তু এখানে অপরিসীম। আমাদের হাজব্যান্ডসদের জামা কাপড় দেখে রাখা, তাদের কাগজপত্রগুলো ঠিক রাখা, আর হাজব্যান্ডের সঙ্গেও কিন্তু প্ল্যান শোয়িং এর সময় যেতে হবে। আমরা যদি আমাদের হাজব্যান্ডের সঙ্গে না যাই, তাহলে আমার যে প্রসপেক্টেড মিসেস, সে কিন্তু প্ল্যানটা শুনতে আসবে না, সেখানে শুধু একজনই শুনবে, আর প্রসপেক্টেড মিসেসও ভবিষ্যতে এই বিজনেসের মধ্যে কোনো রকম ইন্টারেস্ট নেবে না। আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকে মিলে নিজেদের মধ্যে রিলেশনটা ঠিক রাখতে হবে। প্ল্যান শোয়িং এর আগে আমরা যেন কখনোই হাজব্যান্ডের মুডটা নষ্ট না করে দিই, তারা যেন টেনশন ফ্রি হয়ে উইথ এক্সাইটমেন্ট প্ল্যান শো করতে পারেন। কারণ আমরা জানি, খুব যদি আনন্দিত হয়ে প্ল্যান শো করেন তার রেজাল্টটা কিন্তু খুব ভালো আসে। আমরা আমাদের হাজব্যান্ডের কখনোই ক্রিটিসাইজ করব না, তাদের এগেনস্টে কমপ্লেন করব না, কন্ডেম করব না, বা তাদের কন্ট্রোল করার চেষ্টা করব না। অনেক সময় তাদের এগেনস্টে কমপ্লেন করার ইচ্ছে হয়, তখনই আমাদের ভেবে দেখতে হবে আমি আমার দিক থেকে ঠিক আছি তো, আমি তো খুব হাজব্যান্ডের দোষটা ধরতে চেষ্টা করছি। যদি সেখানে আমার দিকে দোষ দেখতে পাই, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। আর যদি সত্যিই কোনো জায়গায় বুঝি যে না, হাজব্যান্ডের এটা পাল্টানো দরকার, তখন বেস্ট ওয়ে হচ্ছে নিজে না বলে আমি যদি আমার আপলাইন লেডিকে বলি যে দেখো এখানে এই অসুবিধাটা হচ্ছে, তখন তিনি তার হাজব্যান্ডকে বলবেন, এবং তার হাজব্যান্ড যদি বোঝেন যে এই কথাটা আমার হাজব্যান্ডকে বলা উচিত, তাহলেই কিন্তু তিনি আমার হাজব্যান্ডকে বলবেন। এই রকম যদি আমরা সেফ সাইকেলে রিট সিস্টেম যেরকম শেখায় সেইটা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের বিজনেসের খুব ভালো হবে। বিজনেস যখন করতে এসছি, তখন কিন্তু আমাদের কিছু বিজনেসম্যানস মেন্টালিটি অ্যাডাপ্ট করতে হবে, আমাদের কিছু ইনভেস্ট করতে হবে। আর আমরা যদি স্বামী স্ত্রী একসঙ্গে বসে ফিনান্সিয়াল প্ল্যানিংটা করি যে আমরা এই পাচ্ছি, এই থেকে কি কি করা যেতে পারে, তাহলে দুজনের কাছে কিন্তু পিকচারটা পুরোপুরি ক্লিয়ার থাকছে। আমরা তখন ডিসিশন নিতে পারছি আমরা কোথায় ইনভেস্ট করব, কোথায় খরচ করব। যেমন দেখুন, ব্রিট টুলসের ক্ষেত্রে ইনভেস্ট করলে সেটা কিন্তু বিজনেসের পক্ষে ভীষণ ভালো। ইনভেস্ট করতে হবে আমাদের ড্রেসের ওপর, আমাদের জুতো, কারণ আমরা রিপ্রেজেন্ট করছি মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানি, সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা যখন ইনভেস্ট করছি, একটা কথা মনে রাখতে হবে আমাদের হাজব্যান্ডের ওপরেও কিন্তু কিছু ইনভেস্ট করতে হবে। আমরা যদি মাঝে মাঝে গিফট করি, ধরুন একটা খুব সুন্দর শার্ট কিনে আনলাম বা ভালো টাই কিনে আনলাম, জাস্ট এসটিপিতে যাওয়ার সময় তাকে হাতে দিয়ে বললাম যে এইটা পরে তুমি আজকে এসটিপি করো, হাজব্যান্ড তো তাতে খুশিই হবেন। আমরা যখন যেরকম রোজগার করছি, আমাদের কিন্তু খরচটাও করতে শিখতে হবে নিজেদের ওপরে, সকলকে সঙ্গে নিয়ে আমরা খরচ করব।
আমাদের সঙ্গে যারা নতুন ডিস্ট্রিবিউটার্স আছেন সেই ডিস্ট্রিবিউটারদের আস্তে আস্তে বুঝিয়ে দিতে হবে ইম্পর্টেন্স অফ ব্রিড সিস্টেম, কেন আমরা এই ব্রিড সিস্টেমকে মানব। আর একটা কথা প্রথম দিন থেকে ভীষণভাবে ক্লিয়ার করে দিতে হবে, তোমরা যদি এই বিজনেসে সাকসেস চাও তাহলে একটাই মাত্র উপায়, প্লাগ ইয়োরসেলফ টাইটলি টু দ্য সিস্টেম, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আর ব্রিড সিস্টেম আমাদের যা যা করতে শেখাচ্ছে সেটা স্টিক করে থেকে কিছু না কিছু রোজ করে যাওয়া। দেখুন, এটা মানুষ নিয়ে চলার বিজনেস, এখানে রিলেশন বিল্ডিংটাই হচ্ছে ফাউন্ডেশন অফ দিস বিজনেস। রিলেশন বলতে নিজের ফ্যামিলির মধ্যে রিলেশন, নিজের টিমের মধ্যে রিলেশন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে টিমে যত টাইট রিলেশন সেই টিমের গ্রোথ কিন্তু তত ফাস্ট অ্যান্ড স্টেডি। তাই আমরা যদি বুদ্ধিমান হই, প্রথম দিন থেকে শুধু টাকার চিন্তা না করে রিলেশন বিল্ডিংয়ের ওপর মন দেব। এই বিজনেস আমাদের স্বপ্ন পূরণ করবে, আমাদের ভবিষ্যতের ফিনান্সিয়াল সিকিউরিটি এনে দেবে, আমাদের বাচ্চাদের মুখে হাসি ফোটাবে। এই বিজনেস করতে গিয়ে আমরা যেন কখনো কোনো এক্সকিউজ না দিই, সেল করতে পারবো না, আমরা মিটিংয়ে যেতে পারবো না, আমরা বাইরে বেরোতে পারবো না, আমার সময় নেই, আমার শরীর ভালো নেই, আমার মন ভালো নেই, আমার ইচ্ছে করছে না। কিন্তু এক্সকিউজ আমি দিচ্ছি কাকে? একবার ভেবে দেখুন তো, যখন আমরা বলি আমি এই মিটিংয়ে যেতে পারবো না, কেন আমাদের হাজব্যান্ডের, কেন আমাদের আপলাইনদের বারবার বলতে হবে মিটিংয়ে চলো, ট্রেনিংয়ে চলো, সেমিনারে চলো, এই করো ওই করো, বিজনেসের দায়িত্ব নাও, কেন বলতে হবে? আজকে এখানে যে মায়েরা উপস্থিত আছেন তাদের বলছি, একবার ভেবে দেখুন তো, যখন আপনার বাচ্চারা ছোট ছিল তখন কি আপনার হাজব্যান্ডের বারবার আপনাকে ডেকে বলতে হয়েছিল যে তুমি বাচ্চা কাঁদছে, বাচ্চার দায়িত্ব নাও, বাচ্চাকে খেতে দাও বা বাচ্চাকে ঘুম পাড়াও? কখনো বলতে হয়েছিল? তা তো হয়নি। আমরা নিজেরাই তো নিজেদের বাচ্চাদের দায়িত্ব তুলে নিয়েছিলাম। এই বিজনেসের দিকে আমাদের তাকাতে হবে ঠিক সেই রকমভাবে, আমাদের তাকাতে হবে জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি। আমাদের তাদের কেয়ার নিতে হবে, আমাদের তাদের আস্তে আস্তে করে গড়ে তুলতে হবে। কারণ ভেবে দেখুন, আমরা যদি আজকে যত্ন করে বিজনেসটাকে গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যতে কি হবে? দিস বিজনেস উইল টেক কেয়ার অফ মাই জেনারেশনস। আমাদের বাচ্চারা তাদের মা বাবার ওপরে সম্পূর্ণভাবে ডিপেন্ড করে, আর আমাদেরও দায়িত্ব তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ায় সাহায্য করা। আমরা রোজ বিজনেসের কিছু না কিছু কাজ করি, কিন্তু আমরা যদি কোনো দিন পারপাসলি বিজনেসের কাজ না করি, সেই দিনটাকে মনে রাখবেন। সেই দিন শুতে যাবার সময় আপনি আপনার বাচ্চার ঘুমন্ত মুখের দিকে তাকাবেন তো, একবার ভাববেন যে সে তো জানলো না তার কোন দোষে তার মা বাবা আজকে তার উজ্জ্বল ভবিষ্যৎ থেকে তাকে বঞ্চিত করলো, তাকে ডিপ্রাইভ করলো। জাস্ট ট্রাই টু ফিল দ্য ভ্যালু অফ টাইম। আমাদের লাইফ কিন্তু ভীষণ প্রেশাস। যে সময় চলে যায় সে আর কখনো ফিরে আসে না। ইয়েস্টারডে ইজ হিস্ট্রি, টুমরো ইজ মিস্ট্রি। আগামীকাল কি হবে আমরা কিচ্ছু জানি না, ইটস টোটালি আননোন। বাট টুডে ইটস প্রেজেন্ট, ইটস গডস গিফট টু ইউ। আপনারা চেষ্টা করুন এই টুডেটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, এবং প্রত্যেকটা আজকের দিনের সাকসেস নিয়ে আপনার জীবনটা গড়ে উঠছে। আপনি কি চান না জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলে ভগবানকে আবার উপহার দিতে? ধন্যবাদ। এখন আমি যাকে ডেকে নিচ্ছি, মাই হাজব্যান্ড, ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার, ওয়ান অফ দ্য বেস্ট টিচার অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট লিডার, অসিতাভ দত্ত। আজকের দিনটাকে সাকসেসফুল করা। দেখুন, ইফ আই ওয়ান্ট টু মেক মাই লাইফ সাকসেসফুল, আই নিড টু মেক মাই এভরি ডে সাকসেসফুল। আমি যদি আজকের দিনের পুরোটাই এই বর্তমানে না বেঁচে, বর্তমানে না খরচা করে একটুখানি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করি, তার মানে আমি যখন সন্ধেবেলাগুলোয় টিভি দেখছি এবং আড্ডা মারছি এবং আরও কিছু করছি, তার মানে আমি বর্তমানটা বাঁচছি, বর্তমানটা আনন্দিত করার চেষ্টা করছি নিজেকে। কিন্তু তা না করে আপনারা এসছেন এই মিটিংটা শুনতে, এই সেমিনারটা শুনতে, তার মানে আপনার আজকের 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আপনি ইনভেস্ট করলেন ভবিষ্যতের জন্যে। আজকে যে বীজটা আপনি পুঁতলেন, কালকে তার ফসলটা আপনি তুলবেন। দিস ইজ দ্য হোল আইডিয়া।
কারণ আমি যদি আমার প্রতিটি 24 ঘন্টা বর্তমানেতেই খরচা করে ফেলি, তাহলে আই উইল বি হ্যাভিং দ্য সেম ডে, সেম বর্তমান এভরি ডে ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আমি আজকের দিনটাকে কেন খানিকটা সময় ভবিষ্যতের জন্য ইনভেস্ট করছি? কারণ আমার যেভাবে আজকের দিনটা কাটছে সেটা আমার পছন্দ নয়। আমি এর থেকে আরেকটু বেটার কোনো দিন হাতে পেতে চাই। তো সেই বেটার দিনটা আসবে তখনই যখন আপনি আপনার আজকের দিন থেকে খানিকটা সময় বর্তমানের জন্য ইনভেস্ট করবেন। যে সেটা করে সেই কিন্তু বুদ্ধিমান, ভিশনারি অ্যান্ড লিডার। কারণ সে যেটা করছে বাকিরা তাকে ফলো করবে। আপনি যা করছেন আপনার বাকিরা তাকে ফলো করবে। একটা জিনিস দেখুন, আজকের দিনটা প্রত্যেকেই দেখতে পায়, আগামী 1 বছর বাদে কি হবে অনেকেই ভাবতেই পারে না। 10,000 বছর বাদের কথা সিম্পলি লোকের মাথার মধ্যে ঢোকানোই কষ্টকর। তার মানে কি, আমাদের দৃষ্টি, আমাদের ভাবনা চিন্তা অত দূর পৌঁছয় না। দেখুন আপনার ঘড়ি, হাতের ঘড়িতে দেখুন 3টে কাঁটা আছে, একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা। সেকেন্ডের কাঁটাটা ঘুরছে, এটা সকলেই দেখতে পায়, যে কেউ দেখতে পায়। ইনফ্যাক্ট একজন অন্ধও বুঝতে পারে, কারণ কানে ধরলে টিকটিক করে আওয়াজ পাওয়া যায়। চোখ থাকারও দরকার নেই, সেকেন্ডের কাঁটাটা এতই স্পষ্ট, এতই আমাদের সামনে মুভ করছে। কিন্তু আপনি যদি মিনিটের কাঁটাটা নড়তে দেখতে চান, ধৈর্য ধরতে হবে। আপনি মিনিটের কাঁটাটাও নড়তে দেখতে পাবেন যদি আপনার ধৈর্য থাকে। খুব মাইনিউটলি লক্ষ্য করলে মিনিটের কাঁটা নড়ছে দেখতে পাওয়া যায়। তার মানে আজকের সেকেন্ডের কাঁটাটা যে কেউ দেখতে পাচ্ছে। যার ধৈর্য আছে সে মিনিটের কাঁটাটাও নড়তে দেখবে, কিন্তু যার অতটা তর্স হইছে না সে কিন্তু ওই সেকেন্ডের কাঁটা নিয়েই ব্যস্ত থাকবে, মিনিটের কাঁটাটা নড়ে কি না নড়ে সেই নিয়ে ভাববেই না। কিন্তু ঘন্টার কাঁটাটা নড়তে দেখা ধৈর্য দিয়ে কুলোবে না আপনার। আপনি যতই ধৈর্য ধরে বসে থাকুন, আপনি কোনোদিনই ঘন্টার কাঁটাটাকে নড়তে দেখবেন না। ওটাকে নড়তে দেখে তারা যাদের বিশ্বাস আছে। বুঝতে পারছেন তো? কাজেই আপনি আজকের দিনে কি করছেন সেটা টিক 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 করে সেকেন্ডের কাঁটা। এবার আপনি যে সিলভার হবেন, গোল্ড হবেন, ডিডি হবেন, ওটা হচ্ছে মিনিটের কাঁটা, একটু ধৈর্য ধরে থাকলে হয়। কিন্তু আপনি ঘন্টার কাঁটা কখনো নড়তে দেখবেন না। বা ডায়মন্ড আমি কোনোদিনই হব না যদি আমার বিশ্বাস না থাকে যে আমি ডায়মন্ড হতে পারি। ডায়মন্ড তারাই হয়, কারা ডায়মন্ড হয়? যারা গভীরভাবে বিশ্বাস করে যে হ্যাঁ আমি অমুকচন্দ্র অমুক ডায়মন্ড হতে পারি, আমার সেই ক্ষমতা আছে। এবার আপনাদের মধ্যে যারা সেই কথাটা জোর দিয়ে, দেখুন আপলাইন বলতে পারে, ব্রিড সিস্টেম বলতে পারে, যার সঙ্গে দেখা হয় সকলেই সকলকে বলতে পারে, বা আপনি কারোর অটোগ্রাফ নিয়েছেন, সে লিখে দিয়েছে গো ডায়মন্ড, এটা কিন্তু তার কথা, তার শুভেচ্ছা সে জানিয়েছে আপনাকে গো ডায়মন্ড। আপনার কথাটা কি? আপনার মনের কথাটা কি? আপনি কি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারেন আই নো ইউ আর এ ডায়মন্ড, আই নো ইউ আর গোয়িং ডায়মন্ড? আপনি কি রাত্রিবেলা শোয়ার সময় সত্যি গভীর থেকে বিশ্বাস করেন যে ডায়মন্ড আমি হতে হবে নয়, ডায়মন্ড আমি হবই হব? এইটা যদি করতে পারেন দেন ইউ আর এ ডায়মন্ড, ইউ আর এ ডায়মন্ড। সেই ডায়মন্ডটা আপনি আজকে হবেন না, তাই জন্য দেখা যাচ্ছে না, ঘন্টার কাঁটা তো নড়তে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি আপনার এই বিশ্বাসটা রিফ্লেক্ট করেন সেকেন্ডের কাঁটায়, মানে আপনি প্ল্যান দেখাচ্ছেন, আপনি মিটিংয়ে আসছেন, আপনি বই পড়ছেন, আপনি ক্যাসেট শুনছেন, আপনার সেকেন্ডের কাঁটা চালু আছে। আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে না খারাপ হয়ে গেছে আমি কি করে বুঝি? ঘন্টার কাঁটার দিকে তাকিয়ে না, সেকেন্ডের কাঁটাটা যদি থেমে গিয়ে থাকে আমি বলবো যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। কারণ সেকেন্ডের কাঁটাটা লক্ষ্য করে ইট ইজ ইজি টু ফাইন্ড আউট, তাই না? আমি যদি দেখি তাকিয়ে, আপনিও যদি নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখেন, মানে নিজের দিকে তাকিয়ে দেখেন যে আপনার দিনগুলো কেটে যাচ্ছে, আপনি মিটিংয়েও আসছেন না, প্ল্যানও শোনাচ্ছেন না, আপনি প্রোডাক্টও সেল করেন না, আপনি যা যা করেনও 4 বেসিক্স 8 কোর স্টেপস কিছুই করছেন না, তার মানে আপনার সেকেন্ডের কাঁটা প্রত্যেকটি দিন যেটা সেইগুলোই আপনি সাকসেসফুল করছেন না, মানে সেকেন্ডের কাঁটা বন্ধ। তার মানে আপনি খুব ইজিলি ধরে নিতে পারেন ঘন্টার কাঁটাও গেছে, ডায়মন্ড হওয়াটা আর হলো না।
ডায়মন্ড একটা অনেক দিন বাদে ঘটবে, 3 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু সেই সময়টাই যতক্ষণ আপনি ডায়মন্ড হবেন আর আজ, এই মাঝখানটা আপনাকে খাটনি দিয়ে, ধৈর্য দিয়ে, বিশ্বাস দিয়ে ভরিয়ে তুলতে হবে, ব্রিজ করতে হবে এই গ্যাপটা, তবেই কিন্তু ডায়মন্ডশিপ আসে। জাস্ট শুয়ে শুয়ে যদি আমি চিন্তা করে যাই তাহলে কিন্তু ডায়মন্ডশিপ আসে না। তো ওই জন্যে আমার বর্তমানের কিছুটা আমায় ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে হবে, ওই ডায়মন্ড হওয়ার জন্যে। যে কোনো সাকসেসের জন্যই খানিকটা প্রাইস পে করতে হয়, এটাই হচ্ছে প্রাইস পে করা। আর একটা কথা, ওইগুলো করতে গেলে বোঝা যায় যে সবগুলো করতে আমার ভালো লাগছে না। এই বিজনেসে সাকসেসফুল হওয়ার যেগুলো টাইম টেস্টেড পদ্ধতি আছে, 4 বেসিক্স 8 কোর স্টেপস, এমন কোনো গ্যারান্টি নেই যে তার সবগুলোই করতে আপনার খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট কতকগুলো করতে আমার সেই ছোটোবেলার উচ্ছে খাওয়ার মতো, আমি খেতাম না, মা জোর করে খাওয়াতো। এখন কিন্তু সেটা বলে গেল, এই বিজনেসে যারাই ঢুকছেন তারাও শিশু। আমিও যখন ছোট ছিলাম তখনও আমি শিশু ছিলাম, উচ্ছে সেদ্ধ খাবো না বলে পালিয়ে যেতাম। এখানেও কিছু শিশু ঢোকেন, মানে এই বিজনেসে যারা ঢোকেন, একটু ডিফারেন্স আছে, এই শিশুদের গোঁপ আছে, আর আমি যখন শিশু ছিলাম গোঁপ ছিল না। তো এই গোঁপওয়ালা শিশু কিছু আমাদের আছেন, তারাও কিন্তু উচ্ছের ভয় পালিয়ে বেড়ান। তার মানে প্ল্যান শো করবেন না, স্ট্রেঞ্জার মিট করবেন না, মিটিংয়ে আসবেন না, এ করবেন না, তার আপলাইনকে দৌড়তে হয়, আয় বাবা খেয়ে যা খেয়ে যা, ওই পাখি পাখি পাখি, ওই খেলনা দেবো খেলনা দেবো, এই করতে হয়, আর তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এরকম আছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, যে আমি যদি নিজেকে চেঞ্জ না করি, চেঞ্জটা কি, যেটা করতে আমার ভালো লাগে না সেইটা আমি করব, এই ডিসিশন। এবং সেইটা করতে গেলে যে যে অসুবিধাগুলো আমার হয় সেগুলো আমি মেনে নেব, কারণ আজকে আমি অসুবিধাগুলো মেনে নিচ্ছি ভবিষ্যৎটা যাতে সুবিধের হয়। আগে আঁটি পরে আম, বুঝতে পারছেন? আমি যদি আজকে খাটি, কেউ বলছে না এগুলো খুব ভালো করে দেখো, কিন্তু কথাটা হচ্ছে আপনি যে কোনো জিনিস যদি ইচ্ছা বিরুদ্ধভাবেও 21 দিন করতে পারেন, সেটা আপনার হ্যাবিটে পরিণত হয়। আমি জানি না কেন 21 দিন, কিন্তু এটা দেখা গেছে যে যদি আপনি লাগাতার রাত্রিবেলা শোয়ার সময় 21 দিন, আপনার বই পড়তে ভালো লাগে না, কিন্তু জাস্ট নিজেকে জোর করে 21 দিন করুন, তারপরে দেখবেন বই ছাড়া আপনার শুতেই ভালো লাগছে না। 21 দিনের পর একটা জিনিস, আমাদের ব্রেনটা প্রোগ্রামিং হতে 21 দিন লাগে। যা যা ছিল ব্রেনের মধ্যে সেটা আমার বিগত জীবনের পক্ষে খুবই ভালো ছিল, কিন্তু আমার আগামী জীবন যেটা আমি বেছে নিয়েছি এই বিজনেসের মধ্যে দিয়ে, তার পক্ষে হয়তো কতগুলো ঠিক স্যুট করছে না। সেইগুলো উই নিড টু চেঞ্জ করে আগামী দিন যেরকম আপলাইন বলছে, বইগুলো বলছে, ক্যাসেট বলছে, যা বলছে সেই অনুযায়ী করে নিতে হবে আমাদের। এইখানেই কিন্তু আসল লড়াইটা। অনেকেই সাকসেস চান, কিন্তু সাকসেস পাওয়ার উপযুক্ত হয়ে উঠতে চান না। এটা হচ্ছে উপযুক্ত হয়ে ওঠা। যখন আমি প্ল্যান শো করছি না, তার মানে এখনও আমার উপযুক্ত হয়ে উঠতে বাকি আছে। যখন আমি প্রোডাক্ট ইউজ করছি না বা সেল করছি না, বা এই যা যা করতে হয় তার মধ্যে একটাও যদি আমি না করি, তাহলে সেইখানেই কিন্তু আমার ঘাটতি থেকে যাচ্ছে। আর বিশ্বাস করুন, যেটি আপনি করছেন না অথবা ঠেকিয়ে রাখছেন ভালো লাগছে না বলে, আপনার সাকসেসের বীজটাও কিন্তু তার মধ্যেই রয়েছে। ওইটার মধ্যেই আপনার সাকসেসের বীজ লুকিয়ে আছে। কেন আটকে যাচ্ছে? কারণ আপনি যা যা করেছেন তাই দিয়ে যতদূর ওঠা সম্ভব উঠেছি, তাই দিয়ে যতদূর সাকসেসফুল হওয়া সম্ভব হয়েছি, এবার কেন আর হচ্ছে না? আবার অন্য কারুর দোষ না দিয়ে কপাল, দুর্ভাগ্য, হাতে একটা কি যেন পাথর পড়তে হবে, তো নইলে কাটবে না, এটা আমার দুর্দশা, এইসব দিকে না গিয়ে আসুন আমরা একটু ইনভেস্টিগেট করি যে অনেক কিছুই করছি, কিন্তু 100% হয়তো এখনও করছি না। এখনও হয়তো কিছু কিছু জিনিস বাকি আছে, যেটা কিন্তু আমি যদি পাল্টে নিই, তখন আবার বিজনেসটা আবার বাড়তে আরম্ভ করবে। এবং ঠিক তাই, কান্তি আমায় একদিন বলেছিল যে যদি তোমায় কেউ এসে বলে যে যা যা করণীয় সবই করছে, তুমি তাকে খুঁটিয়ে প্রশ্ন করো, এটা করছো, ওটা করছো, সেটা করছো, হ্যাঁ হ্যাঁ সবেতেই যদি বলে হ্যাঁ করছি, হ্যাঁ করছি, তাহলে যেন হি ইজ এ লায়ার। সমস্ত কিছুই করছি অথচ রেজাল্ট পাচ্ছি না, এটা হতে পারে না, এই বিজনেসে হয় না। ব্রিড সিস্টেম এতটাই প্রেডিক্টেবল। ডেফিনেটলি কোথাও আমি জল মেশাচ্ছি, ডেফিনেটলি কোনোটাই আমি ফাঁকি দিচ্ছি। আর এই বিজনেসে হচ্ছে না বলে কোনো কথা নেই। কান্তি বলে, যদি কেউ বলে আমার বিজনেস হচ্ছে না, তার মানে সে করছে না। হচ্ছে না নয়, হবেই। আপনাকে যা যা করতে বলা হয়েছে,
আপনি নিজের প্রতি বিশ্বস্ত থেকে অনেস্টলি করে যান, হতে বাধ্য। কারণ এটা 42 বছর ধরে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে দিয়ে এই কথা প্রমাণিত। আজকে নতুন করে আমি কিছু বললে পাল্টাবে না, পাল্টানো একে এত সোজা নয়, এতই প্রেডিক্টেবল সাকসেস। আরেকটা জিনিস, আরেকটা বুদ্ধিমান হতে হয় যে দিস ইজ এ বিজনেস অফ ডুপ্লিকেশন। আমার যা যা করতে ভালো লাগছে না আমার টিমেরও কারুর লাগবে না, কারণ তারা আমায় দেখেই শিখছে। এইটা দেখা যায় একটা টিমের লিডারের যা যা স্ট্রেংথ, টিমেরও সকলের তাই তাই স্ট্রেংথ। লিডারের যেখানে উইকনেস, গোটা টিমের সেখানেই উইকনেস। কারণ লিডার জিনিসটা করে সেই কথাটা জোর করে হেঁকে বলে ট্রেনিং দেওয়ার সময়, এবং সকলেই সেটা মানে এবং করে। আর লিডার নিজে যেগুলো করে না সেগুলো ট্রেনিং দেওয়ার সময় নিজের গলায় জোর আসে না। মানুষের তো বিবেক আছে, আমি যেটা করি না আমি সেটা কি করে জোর করে লোককে করতে বলবো, এবং সেইটা আমার বলাই হয় না এবং লোকের করাই হয় না, ফলে সেটা একটা গোটা টিমের দুর্বলতায় পরিণত হয়। আপনি যদি জানেন যে গোটা টিম ঠিক টাইমে আসছে, আপনি জানেন লিডার পাংচুয়াল। আপনি যদি দেখেন গোটা টিমের ড্রেস কোড দারুণ, আপনি জানবেন যে লিডারের জন্যই হয়েছে এটা। আপনি যদি দেখেন গোটা টিম মিটিংয়ে আসে, কখনো আসে না, আপনি জানবেন লিডারেরই কোনো কথা ঠিক নেই। সমস্ত কিছু, টিম ইজ এ রিফ্লেকশন অফ দ্য লিডার। লিডারেরই ছায়াতে তৈরি হয় টিমটা। তো সেই জন্য বলছি খুব সাবধানে থাকতে হয় যে আমি যা করছি সেটা কিন্তু ডুপ্লিকেটেড হচ্ছে। ওই জন্যে আমায় খুব সাবধান হতে হবে যে আমি ঠিক করছি তো, তাহলে গোটা টিম ঠিক করবে। আমি যদি ভুল করি গোটা টিম সেটাই শিখবে, সেটাই করবে। আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন, আগ্রা, দিল্লি, জয়পুর, এই সমস্ত জায়গায় যেখানে বড় বড় প্যালেস আছে, আগের রাজাদের প্যালেস আছে, এবং সেখানে একটা করে শীষমহল থাকে। আপনারা দেখেছেন শীষমহল? প্রচুর কাঁচ লাগানো, ভেতরে ছোট ছোট আয়না দেওয়া। তো সেই ঘরটা অন্ধকার রয়েছে। আপনি যেই একটা মোমবাতি জ্বালবেন, সঙ্গে সঙ্গে 1 ক্যান্ডেল পাওয়ার আলো হয় না, 1000 ক্যান্ডেল পাওয়ার আলো হয়। কেন? ইটস গেটিং ডুপ্লিকেটেড। ওই মোমবাতির আলোটা চতুর্দিকে কাঁচেতে রিফ্লেক্টেড হয়ে 1000 মোমবাতির মতো আলোকিত হয়ে ওঠে। কিন্তু যদি আপনি সেই মোমবাতিটা জ্বালান তবেই ঘটনাটা ঘটে। আপনার মনে করুন মোমবাতি জ্বালাতে ভাল লাগে না, তাহলে শীষমহল 1000 ক্যান্ডেল লাইট দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকারই থাকবে। টিমের মধ্যে প্রত্যেকের ডায়মন্ড হওয়ার পোটেনশিয়াল আছে, প্রত্যেকেরই সমস্ত কিছু করার পোটেনশিয়াল আছে, কারণ তারা ওয়েট করছে। কেন হচ্ছে না? তারা ওয়েট করছে লিডার করলেই তারা করবে। লিডার করছে না, কাজেই তাদের পোটেনশিয়াল থাকা সত্ত্বেও তারাই করছে না, কারণ তারা মনে করছে না করাটাই বোধহয় ঠিক। তারা তো বুঝতে পারছে না, তারা তো বিজনেসটা শিখছে। এবার লিডার যদি না করে, তারা মনে করবে না করাটাই হচ্ছে ঠিক। যেই লিডার করতে আরম্ভ করবে তখন বুঝবে তাহলে করাটাই ঠিক, চলো সবাই করি। এটাই হয়, আমরা ঠিক বুঝতে পারি না যে আমি যে কাজটা করছি, আমি হয়তো মনে করি ওটা তো ইনসিগনিফিকেন্ট, হাজার হাজার টিম আমার, আমি করলাম কি না করলাম কি এসে গেল। কিন্তু ওই হাজার হাজার টিম কি, হাজার হাজার চাঁদ চারদিকে। সূর্যটা যদি নিভে যায়, কোনো চাঁদেই পূর্ণিমা হবে না। বুঝতে পারছেন? সূর্য আছে বলে চাঁদে পূর্ণিমা হয়। আপনাকে কিন্তু, ইউ আর এট দ্য সেন্টার অফ অল অ্যাফেয়ার্স। যা কিছু হবে টিমে আপনার থেকে দেখেই হচ্ছে, আপনার থেকেই উৎস। এবার আপনি যদি সেটা না করেন, সমস্ত সেট আপ, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও, অতগুলো লোক টিমে থাকা সত্ত্বেও, নেট রেজাল্ট উইল বি জিরো, কারণ দ্য লিডার ইজ জিরো। জিরোকে ডুপ্লিকেট করলে জিরোই হয়। এটা খুব সাবধান, এটা আমাদের বুঝতে হবে যে আমার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা টিম। আমার ভুল ভাল করা সাজে না, আমার উল্টোপাল্টা করা সাজে না, আমার ফাঁকি দেওয়া সাজে না। আই নিড টু বি দ্য রোল মডেল, আই নিড টু সেট এক্সাম্পল। এবং তার জন্যই আরেকটা মাইন্ডসেট চলে আসে, সেটা হচ্ছে আই হ্যাভ টু চুজ দ্য ইম্পর্ট্যান্ট অ্যান্ড নট দ্য আর্জেন্ট। আমার ইমিডিয়েটলি যেটা করতে হবে, হয়তো একটা ভালো সিনেমা দিয়েছে আজকে সন্ধেবেলায়, সেটা আর্জেন্ট। একটা খুব পপুলার একটা মুভি, ওটা আমার দেখবার অনেক দিনের ইচ্ছে, কিন্তু আমি দেখলাম একটা সেমিনার আছে আজকে। ওই আর্জেন্টটার ওপরে আমায় এই ইম্পর্টেন্টটাকে স্থান দিতে হবে, আমায় ওইটা জয় করতে হবে, মনের ওই সিনেমা দেখার ইচ্ছাটাকে জয় করতে হবে, করে আমার সেমিনারে আসতে হবে। কারণ তাতে অনেক বেশি লোকের উপকার হবে, তাতে আমি অনেক কিছু শিখতে পারবো, যেটা আমার টিমেতে দিলে তাদের ব্যবসা এগিয়ে যাবে, আমার ফিউচারটা আরও তাড়াতাড়ি সাকসেসফুল হবে। আমার ইন্ডিভিজুয়াল ব্যাপারগুলো ক্রমশ আমায় ছাড়তে হবে আরও বৃহত্তর লাভের আশায়। এই ছোটোখাটো ব্যাপারগুলো, হয়তো একটা মিটিং
আমি রাত্রিবেলা রোজ 10টার সময় ডিনার করি, একটা মিটিং 10টা 15 হয়ে গেল, এখনও শেষ হচ্ছে না, আর আমি ছটফট করছি, উসখুস করছি, কারণ আমার খাবার সময় পেরিয়ে যাচ্ছে। মন থেকে একদম ব্যাপারটা ফেলে দিন, কারণ রোজই তো আপনি টাইমে খেয়েছেন। একটা দিন আরও বৃহত্তর কিছু, আরও বেটার কিছু পাওয়ার জন্য যদি 15-20 মিনিট দেরি হয়, কিছু এসে যাচ্ছে না। এইগুলোই আর কি আমার ইমিডিয়েট যেগুলো আর্জেন্ট, সেইগুলোকে কিন্তু নর্মাল ডেতে আমি সেগুলো ঠিক সময়ই করব, সব কিছুই করব। আজকে যদি কোনো কাজ না থাকে, আমি মনের আনন্দে বসে একটা কিছু করতে পারি, কিন্তু আমার এই বিজনেসটা আরও জরুরি কাজ, এইটার সঙ্গে যেন ক্ল্যাশ না করে। আমি যদি ক্ল্যাশ করে, তাহলে কিন্তু আমি এটাকেই প্রায়োরিটি দেবো। এটা একটা মাইন্ডসেট। আর একটা কথা হচ্ছে যে আমার স্বপ্ন যদি জোরদার হয়, আমার স্বপ্ন যদি হয় এরকম যে আমি পাহাড়ের চূড়োয় পৌঁছবো, তাহলে কিন্তু আমার শুধু পুল, আমরা বলি তো এই বিজনেসটা চলে পুলেতে, আউট অফ ডিজায়ার আমরা এই বিজনেসটা করি। আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণের জন্য। আর আমরা যখন চাকরি করি আউট অফ ফিয়ার করি, নইলে বস আমার চাকরি খেয়ে দেবে। তো আমরা এই বিজনেসটা করব আউট অফ ডিজায়ার। কিন্তু আপনার স্বপ্ন যদি খুব স্টিপ হয়, খুব বড় স্বপ্ন, তাহলে কিন্তু আপনার ওই দুটোই লাগবে, আউট অফ ডিজায়ার, আউট অফ ফিয়ার। আউট অফ ডিজায়ার হচ্ছে স্বপ্ন পূরণ করার জন্যে। আউট অফ ফিয়ারটা কি? যদি না হয়, আমার মধ্যে যদি ফাঁকি এসে যায়, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না, তাহলে আমার ফাঁকি দেওয়া চলবে না। স্বপ্ন পূরণ না হওয়ার ভয়, লিডারশিপ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়, যদি আমার টিমের মেম্বাররা কেউ আমায় আর শ্রদ্ধা না করে, আমায় ফলো না করে, আমায় না মানে, এই ভয়, এই ভয়গুলোও কিন্তু পজিটিভ ভয়। এই ভয়গুলো থেকেও কিন্তু আমাকে কাজে নামায়। যেমন আপনারা দেখেছেন, কলকাতা থেকে দিল্লি অবধি একটা মালগাড়ি যাচ্ছে, তাতে 90টা কামরা, মালগাড়ি, একটা ইঞ্জিন, একটা বিশাল ডিজেল ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে, 90টা কামরা একেবারে মাল ভর্তি। কিন্তু যেহেতু প্লেন, একটা ইঞ্জিন এনাফ। আর আপনারা দেখুন গিয়ে দার্জিলিংয়ে টয় ট্রেন যাচ্ছে, ওইটুকু ছোট ছোট 4টে কামরা, 2টো ইঞ্জিন, একটা সামনে একটা পেছনে। কেন? একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে আউট অফ ডিজায়ার, স্বপ্নের দিকে, আরেকটা পেছনে আছে, পাছে পড়ে যায়, ওই জন্যে আউট অফ ফিয়ার আরেকটা দেওয়া হয়েছে। তো ওই জন্য আমাদেরও এই বিজনেসটা, আমাদের বিজনেসটাও কিন্তু আপনার স্বপ্ন যত উঁচু, আপনার স্বপ্ন যত বড়, তত কিন্তু এই দুটো সেন্স যদি আপনার মধ্যে কাজ না করে, যে ঠিক আছে আমি তো বিজনেসটা করছি আমার স্বপ্ন পূরণ, কিন্তু হলে হয়, না হলেও হয়, আজ হলে হয়, কাল হলে হয়, 10 বছর বাদেও ডায়মন্ড হলে হয়, এই ধরনের মানসিকতা যখন আসে, তখন কিন্তু ওই ভাবনাগুলো মনের মধ্যে জাগাতে হয় যে আমি যদি দেরি করি, আমার টিমের সকলের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমার স্বপ্ন পূরণ হলে তাদের স্বপ্ন পূরণ হবে, আমি যদি স্লো যাই সেটাই ডুপ্লিকেটেড হবে। অথবা আরও একটা জিনিস ভাবতে হয় যে আমার হয়তো হলেও হয়, না হলেও হয়, আমার টিমে কেউ কেউ থাকতে পারে যার কিন্তু স্পিডটা আমার চেয়ে বেশি, সে কিন্তু তার তর সইছে না, সে করবেই, সে কিন্তু আমার বেশি দিন লিডার বলে মানবে না, কারণ সে ছুটতে চাইছে, আমি তার সামনে পথ আগলে আস্তে আস্তে হাঁটছি। সে কি করবে? ফাঁক গলে আমায় পেরিয়ে চলে যাবে, আমায় ওভারটেক করে বেরিয়ে চলে যাবে। এবং তা যদি হয়, তাহলে কিন্তু আমার লিডারশিপ ক্রমশ হাতছাড়া হয়ে যাবে, তখন লোকে তাকে ফলো করবে, আমায় করবে না। একটা জিনিস জানবেন, আপলাইন হিসেবে আমার দায়িত্ব আমার টিমের দিকে হাত বাড়িয়ে দেওয়া, যে এসো ভাই, তুমি যদি এগোতে চাও আমার সঙ্গে চলো, আমি তোমায় হেল্প করছি। কিন্তু আপনার টিম অলওয়েজ একটা মুভিং হ্যান্ডকে ধরতে চায়, একটা স্ট্যাটিক হ্যান্ডকে কেউ ধরবে না। আপনি হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, লোকে দেখবে এর হাত ধরে আমার লাভটা কি। আপনি চলতে চলতে, হাঁটতে হাঁটতে হাতটা বাড়িয়ে দিন, চলে এসো চলে এসো, লোকে বলবে যে ওই দেখ নিজে এগোচ্ছে, ওর হাত ধরলে আমরাও এগোবো। তো আমি যদি স্ট্যাগনেটেড হয়ে যায়, আমি যদি কিছু না করি, আমার হাত বাড়ানো না বাড়ানো দুটোই সমান, কেউ ধরবে না। হাত বাড়ালে তাতে লোক এসে হাতটা ধরবে এবং এগিয়ে আসবে, তার জন্যে আমার নিজের এগোনোটা জরুরি। এইটা অলওয়েজ আমরা মাথায় রাখবো। অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মাইন্ডসেট, যে আমায় এগোতে হবে। ইঞ্জিন না এগোলে গোটা গাড়ি এগোবে না, ইঞ্জিন না এলে গোটা গাড়ি এগোবে না। আর ওই জন্যে গোটা দায়িত্ববোধটা, ওনারশিপটা কি, যে যখন একটা প্যাসেঞ্জার ট্রেনে, রাত্রিবেলা ট্রেন ছুটেছে, সবাই ঘুমোচ্ছে, কিন্তু ড্রাইভার ঘুমোচ্ছে না, সে কিন্তু ইঞ্জিন চালাচ্ছে, গোটা মানুষের সিকিউরিটির দায়িত্ব তার হাতে, সে কিন্তু ঘুমোয় না। তো এটাই হচ্ছে লিডারশিপ মাইন্ডসেট, যে যে যা ঘুমোচ্ছে, দেরি করছে, না করছে করুক, আমায় কিন্তু করে যেতে হবে, কারণ আমি না করলে গোটা ট্রেনটাই থেমে থাকবে, কেউ না। আরেকটা যে কার্ডিনাল রুলস, আমরা এই বিজনেসটা করব একদম ইন গডস ওয়ে, ঠিক যেভাবে আপলাইন শিখিয়েছে সেইভাবে। আমার নিজস্ব তাড়াহুড়োর জন্যে
আমি কিন্তু আমার কোনো প্রিন্সিপাল বা আমার এথিক্স আমি বিসর্জন দেব না। একটা কথা আছে যে কিছু কিছু প্রিন্সিপাল ত্যাগ করলে, আমি হয়তো বলেছি যে আমি শিখেছি রিটেল কাউন্টারের মধ্যে দিয়ে কোনো এইটার মাল বিক্রি করা যায় না, কিন্তু আমি জানি আমার একটা চেনাশোনা দোকান আছে, সেখান দিয়ে বেশ ভালোই মাল কাটিয়ে দিতে পারে ওরা। অথবা আমার টিমে কেউ কেউ আছে ওরকম করছে, আমি দেখেও দেখছি না, বা আমি তো নিজে করি না, এ জাতীয় একটা আত্মতুষ্টিতে ভুগছি, আমার টিমের ওরা করছে, আমি দেখতে পাচ্ছি না, এরকম করছে একটা ভাব, কারণ সেখান থেকে তো পিভি আসছে। এই মানসিকতা কিন্তু আমার শেষ করে দেবে। তার কারণ ইউ আর অ্যালাউইং ফিঙ্গার্স টু বি রেজড অ্যাট ইউ। ভবিষ্যতে কিন্তু লোকে আপনার দিকে আঙুল তুলবে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুটোই কিন্তু সমান অপরাধ, সমান শাস্তিযোগ্য। আমি করছি না, সেটার চেয়েও বড় কথা, আমি একটা লিডার, আমার টিমে ওইরকম কাণ্ড হয়ে যাচ্ছে, আমি দেখেও দেখছি না। এবার তাকে, যে ওই অন্যায়টা করছে এবং আমার পারমিশন নেই, অথবা জানে যে আমি কিছু বলছি না, আমি জানি সব, কিন্তু তবু আমি বাধা দিচ্ছি না, তাকে কিন্তু আমি কোনোদিন বসে রাখতে পারবো না, আমি কোনোদিন তার লিডার থাকতে পারবো না। সে কিন্তু লাইসেন্স পেয়ে গেল যা খুশি তাই করার। আর একবার যদি লাইসেন্স কেউ পেয়ে যায় এবং যা খুশি তাই করতে লাগে আমার নজরের সামনে, তাহলে সেইখান থেকে কিন্তু ক্রমে ক্রমে গোটা টিমটা পলিউটেড হয়ে যাবে। গোটা টিমের সকলেই ওই উদাহরণটা দেখবে, ওই দেখ ওর দিকে তাকিয়েও কিছু বলছে না, চল চল আমরাও করি, আমাদেরও কিছু বলবে না। তার মানে আমি নিজে হাতে নিজের লিডারশিপ বিকিয়ে দিচ্ছি। আমি একটা উদাহরণ দিলাম, যে কোনো জিনিস আমরা যদি নিজে করি অথবা জেনে শুনেও অন্যকে করতে দিই, তার মানে কি আমি সার্টেন গেইনের জন্যে, আমরা যেটা প্রেয়ারের সময় বলি, ক্ষুদ্র স্বার্থসিদ্ধি অপেক্ষা স্বার্থ ত্যাগের মাধ্যমে বৃহত্তর সাফল্য লাভ হয়, যে কথাটা আমরা বলি। তার মানে কি ওই কিছু পিভি আসছে, ওই থেকে হয়তো আমি 6%-এ চলে গেছি বা 9%-এ, তাই জন্য আমি দেখেও দেখছি না, চোখ বুজিয়ে আছি। তার মানে আমি ছোটোখাটো নিজের স্বার্থসিদ্ধির জন্যে আরও বৃহত্তর কিছু প্রিন্সিপাল, কিছু এথিক্স জলাঞ্জলি দিচ্ছি। আর এইটা মনে রাখবেন যে ইফ আই প্লেস মাই প্রিভিলেজেস অ্যাবভ প্রিন্সিপাল, আলটিমেটলি আই উইল এন্ড আপ মিসিং বোথ। দুটোই আমার হাতছাড়া হয়ে যাবে। আমি যদি ক্ষুদ্র কিছু গেইনের জন্যে অন্যায় করি এবং অন্যায় সহ্য করি, তাহলে কিন্তু এই বিজনেস, এই অপরচুনিটি, এই ভবিষ্যৎ, এই স্বপ্ন, এভরিথিং হাতছাড়া হয়ে যাবে। তাই জন্যে কেন এই কথাটা বলছি, গোড়ার দিন থেকে সাবধান। অনেক সময় হয় কি, আমরা ঠিক পথে বিজনেস করে রেজাল্টটা আসছে না বলে একটু বেঠিক পথ নেওয়ার জন্য একটু লোভ হয়। একটু বেঠিক পথে গেলে হয়তো তাড়াতাড়ি বিজনেসটা হবে, কিন্তু ওই বেঠিক পথে গেলে তাড়াতাড়ি বিজনেসটা হবে ঠিকই, কিন্তু জীবনে পার্মানেন্ট ওয়েলথ বিল্ডিং, পার্মানেন্টলি সিকিউরিটি যেটা, সেটা হবে না। কারণ কিছুদিনের ম্যাজিক খেলা দেখিয়েই শেষ, কিছুদিন ওই 6%, 9%, তারপরে আর খুঁজে পাওয়া যাবে না। আর খুঁজে যে পাওয়া যাবে না, সারা জীবনেই আর পাওয়া যাবে না। ওই জন্য গোড়া থেকেই সাবধান। আর কার্ডিনাল রুল কি জানেন? আপনার ডিফেন্স। আপনার ডিফেন্স 4 বেসিক্স 8 কোর স্টেপস হচ্ছে আপনার সোর্ড, সেটা দিয়ে আপনি লড়াই করবেন, যুদ্ধে জিতবেন। কিন্তু কার্ডিনাল রুলটা হচ্ছে অনেকেই আপনাকে বর্ষা দিয়ে মারতে আসবে, সেইটা ঠেকাবার জন্য ঢাল। এটা হচ্ছে কার্ডিনাল রুল। যুদ্ধে দুটোই লাগে, সোর্ডও লাগে, ঢালও লাগে। যেমন ধরুন আপনার একটা ফুটবল টিম আছে এবং সেখানে আপনি দুর্ধর্ষ কিছু ফরওয়ার্ড আছে আপনার, এবং তারা ওই 4 বেসিক্স 8 কোর স্টেপস মানে 4 আর 8 12টা গোল দিয়ে দিল। তারা 4 বেসিক্স 8 কোর স্টেপস দারুণ করে, আপনিও করেন, আপনার টিমও করে। এবার 12টা গোল দিয়েছেন, আপনি অত্যন্ত আনন্দে নাচছেন, কিন্তু দেখা গেল আপনার কার্ডিনাল রুলসটা খুব উইক। তার মানে আপনার গোলকিপারটি খুব উইক, সে 13টা গোল খেয়ে বসে রইল। 12টা গোল দিয়েও আপনি হেরে গেলেন। আমাকে গোলও দিতে হবে, গোল আটকাতেও হবে। তো তেমনি আমি সাজিয়ে গুছিয়ে জাহাজ ছাড়ছি বন্দর থেকে, কিন্তু জাহাজের তলা এত বড় একটা ফুটো, আর আমি স্বপ্ন দেখছি আমি সারা পৃথিবীর 7 সমুদ্র পার হব। ওই ফুটোটা আগে যদি আমি, ইফ আই ডোন্ট টেক কেয়ার অফ দ্যাট, আমার জাহাজ কিন্তু ডুববে। অনেক লোক, অনেক পিন, অনেক চেক, অনেক কিছু নিয়ে ডুববে। আর যত বেশি পিন হয়, যত বেশি চেক হয়, তত ভারী হয় জাহাজ, তত তাড়াতাড়ি ডোবে। এটা খুব সাবধান, দেখে নেবেন জাহাজে ফুটো যেন না হয়, কেউ যেন করতে না পারে। আফটার অল আপনারই ওটা জাহাজ, ওই জাহাজটাই আপনার সিকিউরিটি, যেটাই করে আপনি এই জীবন কেন আরও 3টে জেনারেশনের সমস্ত সমুদ্র পার হবেন। আরেকটা হচ্ছে, আমরা অনেক সময় উইস্টফুল থিঙ্কিং করি। সমস্ত শিখলাম, সমস্ত জানলাম, এবার বাড়িতে বসে বসে সময় নষ্ট করছি আর ভাবছি একদিন আমি সাকসেসফুল হয়ে যাব। তার মানে কমফর্ট জোন থেকে বেরোতে পারছি না কিছুতেই। একটা আলসেমি, কুঁড়েমি আমাদের পেয়ে বসেছে,
এবং আমরা সেইটাকে কিছুতেই কাটাতে পারছি না, বিশেষ করে যেখানে স্ট্রেঞ্জার মিট করার মতো একটা অজানা জগতে প্রবেশ। হ্যাঁ, জানাশোনার লিস্ট তো মোটামুটি জানা, আমি জানি তাকে, চিনি তাকে, তাকে প্ল্যানটা প্রেজেন্ট করা যায়, কিন্তু একদম স্ট্রেঞ্জার মিট করা এবং তাকে প্ল্যান শোনানো, আবার ফলো আপ করা ইত্যাদি সমস্ত কাজগুলো আমার খুবই অপছন্দের কাজ, এবং সেই জন্যে আমি প্রোক্রাস্টিনেট করি। তার মানে আজ নয় কাল, কাল নয় পরশু, এ মাসে নয় ও মাসে, সবই পিছিয়ে যাচ্ছে, সবই আমি আচ্ছা ঠিক আছে করব, হ্যাঁ করা উচিত, বুঝতে পারছি। এই নিজের সঙ্গে একটা অদ্ভুত কষ্টকর লড়াই, ভেতরে ভীষণ কষ্ট, যে যত সিরিয়াস তার তত বেশি কষ্ট, আর ওই জিনিসটাকে কিন্তু আমায় জোর করেই ওভারকাম করতে হবে। এটা বলা হয় যে যেটা আপনার ভয়ের জিনিস সেটাকে একদম হেড অন, মুখোমুখি ফেস করুন, নইলে ভয়টাকে আপনি জয় করতে পারবেন না। যতদিন আপনি অ্যাভয়েড করে যাবেন, যতদিন আপনি এড়িয়ে যাবেন, ততদিন কিন্তু ভয়টা থাকবেই। আমায় মা ছোটবেলায় খাওয়াতেন, ওই চিলেকোঠার ঘরে জুজু আছে, শিগগিরই খা নইলে জুজু আসবে। তো আমার গভীর বিশ্বাস ওই চিলেকোঠার ঘরে জুজু আছে। আমি অনেক বড় হয়ে যাওয়া অবধিও সন্ধে হয়ে গেলে বারান্দা থেকে ওই ঘরটা দেখা যায়, ওই দিকে তাকাতাম না, ওই ঘরে জুজু আছে। তো একদিন আমার দাদা আমায় চাঁটা মেরে বললে, ধেড়ে ছেলে, জুজু আছে, চল তো দেখি কোথায় জুজু। আমি কাঁদতে কাঁদতে দাদার হাত ধরে গিয়ে দেখলাম দাদা জোর করে ঘরটা এসে, ঘরে ঢোকার সময় প্রায় আমি অজ্ঞান হয়ে যাই, ওই ঘরটায় জোর করে ঢুকিয়ে দিল, বলে দে তো কোথায় জুজু আছে দেখ। জুজু নেই। সেই দিনই জুজু চলে গেল, সারা জীবনের জন্যই জুজু চলে গেল। তার মানে আপনাকে একদিন না একদিন ফেস করতে হবে। ছোটবেলায় মনে আছে আমাদের বাড়িতে কর্পোরেশন থেকে কলেরার ইঞ্জেকশন দিতে আসতো, আর আমি পালিয়ে বেড়াতাম ছাদে গিয়ে, ট্যাঙ্কের আড়ালে, তক্তাপোষের নিচে, আলমারির পেছনে লুকিয়ে পড়তাম। কিন্তু আমি জানি না, আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক, 20-25 জন লোক, আমি যদি 1 নম্বরে নিয়ে নিতাম, যদি না নিই আমায় 25 নম্বরে নিতেই হবে। আমি কেবল বলছি ও যাক, ও যাক, ও নিক, সে নিক করে, আমি কিন্তু সেই আমাকে ধরে টেনে নিয়ে 25 নম্বরে দিল। এখন যে 1 নম্বরে নিয়েছে, কথাটা হলো সে ততক্ষণে আর কি ব্যথা ট্যাথাগুলো অভ্যস্ত হয়ে গেছে, আমার নতুন করে শুরু হলো আবার। তো যেটা করতেই হবে, যেটা ছাড়া গতি নেই, সেটা ঠেকিয়ে রেখে কোনো লাভ হয় না, বরং আরো দেরি হয়ে যায়। করতে যদি হবে তো আমি করেই ফেলবো। আর আরেকটা জিনিস হচ্ছে, নাথিং স্টার্টস টিল আই টেক এ ডিসিশন। ডিসিশনটা আমায় নিতেই হবে। উচ্ছে খাবো সেটারও ডিসিশন, কলেরার ইঞ্জেকশন নেবো সেটাও ডিসিশন। যতক্ষণ আমি ডিসিশন নিতে পারছিলাম না, ততক্ষণ আলমারির পেছনে, ট্যাঙ্কের এতে, তক্তাপোষের তলায় লুকিয়ে বেড়াচ্ছিলাম। কিন্তু যখন বুঝে গেলাম যে আমার আর পালানোর রাস্তা নেই, আমায় নিতেই হবে, তখন যেমন করে হোক গিয়ে তো সেই ইঞ্জেকশনের এর সামনে দাঁড়ালাম। দেখি হাত, দেখি খোকা, হাতটা তো এগিয়ে দিলাম, এবং সেও দিয়ে দিল। পরে আমি বুঝছি এখন বড় হয়ে যে তখন পালিয়ে পালিয়ে কি বোকামই করতাম। কিন্তু ভাগ্যিস জোর করে, সে আপলাইন প্রথমে জোর করে, বাবা জোর করে ধরে এনে করাতেন, কিন্তু তারপর একটা সময় আসে, সকলকে তো আর বাবা ধরে আনছে না। আমি অবাক হয়ে ভাবতাম যে বাপ রে বাপ, এরা আলেকজান্ডারের চেয়েও সাহসী, গিয়ে কলেরা ইঞ্জেকশনের সামনে হাত পেতে দিচ্ছে, মানে এরা নেপোলিয়ান। হ্যাঁ, এরকম আমার মনে হতো, কিন্তু আমাকেও পারতে হলো। বড় হয়ে গেলে নিজে গিয়ে পারতে হয়। আর যারা 3%, 6% এখনো মানসিকতা গড়ে ওঠেনি, তারা ওই রকম আপলাইন গিয়ে ধরে আনবে, তারপরে নেবে। কিন্তু তা নয়, আমরা জানি আমরা সকলেই বড়, এবং এই হলেতেই আমরা আসতাম না যদি বড় না হতাম। যারা এখনো টিকিট পেয়েও অথবা টিকিটের চেষ্টাই করলো না, হলের বাইরে রয়ে গেল, তারা কিন্তু ওই আমার মতো ওই ট্যাঙ্কের তলায় আর তক্তপোষের তলায় লুকিয়ে বেড়াচ্ছে এখনো। যেদিন কিন্তু আসবে, ইচ্ছে থাক না থাক, সেদিন থেকে কিন্তু তার শরীরের পুষ্টি, মনের পুষ্টি, ভবিষ্যৎ সুরক্ষিত, স্বপ্নপূরণ, যাই বলুন সমস্তই হবে। একটা দিন আমাদের বুঝতে হবে যে আমার ভালোটা সবসময় আমার ভালো লাগা পথে আসবে না। আলটিমেটলি যেটা আসছে সেটা আমারই ভালো, কিন্তু আসছে যে রাস্তায়, সেই রাস্তাটা হয়তো আমার ভালো লাগে না। যে কোনো কাজের আগেই আমাদের সামনে দুটো জিনিস খোলা থাকে। একটা হচ্ছে দু রাস্তার মোড়ে এসে পড়লাম যেন, একটা রাস্তা আমায় বলছে যে তোমার এইটাই করা উচিত, সঙ্গে সঙ্গে আরেকটা রাস্তা বলছে কিন্তু তোমার যেটা করতে ভালো লাগছে এসো সেটাই করো। তার মানে আমি এই উদাহরণটা দিই যে আমি যখন সিগারেট খেতাম, এখন আমি খাই না, যখন আমি সিগারেট খেতাম তখন প্রত্যেকটি সিগারেট খাওয়ার আগে আমার মনে হতো যে সিগারেট খাওয়াটা আলটিমেটলি কিন্তু আমার স্বাস্থ্যের ক্ষতি করছে, আমার পয়সা নষ্ট করছে, যারা আশেপাশে রয়েছে তাদের প্যাসিভ স্মোকিং হচ্ছে, আমি এই টাকাটা বাঁচাতে পারলে আমি বাড়িতে বাচ্চাদের জন্য কিছু একটা কিনে নিয়ে যেতে পারি। সব টনটনে জ্ঞান ছিল, কিন্তু সেটা হচ্ছে ওই রাস্তা যে রাস্তাটা আমায় বলছে
তাহলে দেখছো তো সব দিক থেকেই ক্ষতিকর, তাহলে তুমি বন্ধ করো আর খেও না। সঙ্গে সঙ্গে এই রাস্তাটা আমায় ডাকছে, আচ্ছা আরেকটা খায়, এরপর থেকে আর খাসনি। বুঝতে পারছেন? এবং অবধারিত এত জ্ঞান থাকা সত্ত্বেও আমি ওই রাস্তাতেই চলে গেলাম। মনে মনে ভাবছি হ্যাঁ তাই তো, একটা খেলে আর কি ক্ষতি হবে, ঠিক আছে। আমায় আবার বন্ধু যখন বলে যে সিগারেটটা ছেড়ে দে, আমি তখন তাকে বলি আমি কিন্তু বেশি খাই না, আমি ওই সকালে খাওয়ার পর একটা, রাত্রে খাওয়ার পর একটা, ব্যাস। এই বলে যে আমি কি অদ্ভুত স্বর্গীয় আনন্দ লাভ করি ভগবান জানে। অথচ ওই যে দুটো আমি খাচ্ছি ওটাই কিন্তু ভবিষ্যতের বীজ, ওই 2 থেকে 200 হবে, আবার বাড়তে বাড়তে আমি আবার চেন স্মোকার হয়ে যাব। ওই জন্য একদম সমূলে নিপাত, সমূলে। এটাই হচ্ছে নিজেকে চেঞ্জ করানোর একটাই থিওরি, সেটা হচ্ছে যেটা আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার মঙ্গল তো করছেই না, ক্ষতি করছে, যে সমস্ত ওল্ড হ্যাবিটস বা যে সমস্ত জিনিস, সেইগুলো মূলে নিপাত। ছেড়ে দিলাম তো ছেড়ে দিলাম। তো ওই রকম 97-এ আমি চুঁচুড়োতে একটা খুব জ্ঞান গম্ভীর বক্তৃতা সেরে, চুঁচুড়োয় দেবাশিসের টিমে, সেখান থেকে আমি যখন লোকালেতে ফিরছি, তখন আমার হঠাৎ নিজের ওপর ধিক্কার হলো। সিগারেট খেতে খেতে আসছি, নিজের ওপর ধিক্কার হলো যে এত জ্ঞানের কথা বলে বেড়াচ্ছি, আমি নাকি বিশাল টিম করব, আমি নাকি ডায়মন্ড হব, আমার বিশাল অর্গানাইজেশন, আমি লিডার, আমায় সবাই ফলো করবে, আর এই সামান্য জিনিসটা আমি কন্ট্রোল করতে পারছি না। তো এইটা যদি আমি, এই দায়িত্বটা যদি পালন করতে না পারি, তাহলে আর কবে কোন বড় দায়িত্ব পালন করব? তো ওই ধিক্কারে আমি সেদিনই সিগারেট ছুঁড়ে ফেলে দিলাম, আজ অবধি খাইনি। কথা হচ্ছে যে এটাও কান্তির কাছে শুনেছিলাম যে ডায়মন্ড হওয়া একটা বিরাট রেসপন্সিবিলিটি, একটা বিরাট কাজ। যে কোনো বড় কাজ নিজেকে দেওয়ার আগে নিজের শক্তি পরীক্ষা করতে হয় ছোট ছোট কাজ দিয়ে। নিজেকেই ছোট ছোট কাজ দিন, দেখুন আপনি পালন করতে পারেন কিনা। যদি আপনি দেখেন যে না, ওই ছোট ডিসিশনগুলোই নিতে পারছেন না, কমফর্ট জোন থেকে বেরোতে পারছেন না, ওল্ড হ্যাবিটসগুলো এখনও আপনাকে একেবারে চেপে ধরে রেখেছে, তাহলে একটু চিন্তা করবেন যে এইগুলোই যদি আপনার কাটাবার ক্ষমতা না থাকে, আপনি বড় কাজ কি করে করবেন, বড় কাজের দায়িত্ব আপনি নেবেন কি করে। এবং সেইটার জন্যই নিজেকে দায়িত্ব দিন। যেটা বুঝতে পাচ্ছেন যে আমার বই পড়ার হ্যাবিট নেই, জোর করে বই নিয়ে শুন, জোর করে। আর শোবেন না, একজন বলে, কঙ্কনকে যখন বলেছিল শুলেই না আমি ঘুমিয়ে পড়ি, তাহলে শোবেন না, বসে পড়ুন। না বসলে না আমার ঢুল আছে, তাহলে দাঁড়িয়ে পড়ুন, স্কিপিং করতে করতে পড়ুন, লাফিয়ে দৌড়তে দৌড়তে পড়ুন। পড়তে হবে। পড়তে যদি আমার হয়, তাহলে আমার ঘুম পেয়ে যায়, ঢুল এসে যায়, এগুলো এক্সকিউজ, এগুলো এক্সকিউজ। এই এক্সকিউজ, সেটা এক্ষুনি বলে গেল, এক্সকিউজ আমরা কাকে দিচ্ছি? এর জন্য কার ভবিষ্যৎটা আটকে যাচ্ছে, কার স্বপ্ন পূরণের দেরি হয়ে যাচ্ছে, এইটা একটু ভাববেন। আর একটা জিনিস ভাববেন যে আমি এখানে জন্মেছি, আমি একদিন এখান থেকে, মানে ক্রমশ আমার বয়স বাড়ছে, আমার চুল পড়ছে, পাকছে, দাঁত পড়ে যাচ্ছে, একদিন আমি ওই কোথায় দাঁতগুলো গেল খুঁজতে আমিও চলে যাব। হ্যাঁ, তো আমি এখানে জন্মেছি আর ওইখানে আমি দাঁত খুঁজতে যাব, এর মাঝখানটাই আমার হচ্ছে জীবন। এই দুটো পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে কোথাও একটা আমরা আছি। আমার জীবনের আমি একটা জায়গায় আছি, আপনার জীবনে আপনি আজকে এই মুহূর্তে এই হলে একটা জায়গায় আছি। একটা জিনিস শুধু মনে রাখবেন যে এই পয়েন্টটা কিন্তু এ থেকে বিতে ট্রাভেল করছে, এবং অলওয়েজ এ থেকে পয়েন্ট অবধি গ্যাপটা বাড়ছে এবং পয়েন্ট থেকে বি অবধি গ্যাপটা কমছে। অলওয়েজ। এটাকে উল্টো করার ক্ষমতা আমাদের কারণ নেই। ওই পয়েন্টটা কিন্তু অলওয়েজ বি এর কাছে চলে যাচ্ছে, বি এর কাছে চলে যাচ্ছে। আমাদের এক একটা দিন কিন্তু ওই গাছের শুকনো পাতার মতো খসে পড়ে চলে যাচ্ছে। রাত্রে ঘুমোতে শোয়ার আগে জাস্ট আস্ক ইয়োরসেলফ, আমি কি আজকের দিনটাকে সঠিকভাবে কাজে লাগালাম? যে স্বপ্ন পূরণের জন্য আমি এই বিজনেসে জয়েন করেছি, টুয়ার্ডস দ্যাট ড্রিম আমার আজকের কন্ট্রিবিউশন কি? আর যদি আমি কিছু কন্ট্রিবিউট করে না থাকি, তাহলে ওই স্বপ্ন পূরণ করার এবং স্বপ্ন দেখার কোনো অধিকার আমার নেই। ফার্স্ট আই হ্যাভ টু ডিজার্ভ। কিন্তু আমি জানি আপনাদের সকলেরই সেই অধিকার কাছে আছে, কারণ আপনারা প্রত্যেকেই বাই গডস মাস্টার প্ল্যান এখানে এসছেন। অনেকেই দেখলো না এই বিজনেস, অনেকেই জয়েন করলো না, অনেকেই জয়েন করেও আজকে এলো না। আপনারা টিকিটের হাহাকার অনেক কষ্টে জোগাড় করেছেন, অনেকে টিকিট চাইনি, সে মনেই করে না আজকে এই সময়টা এখানে এসে তার কোনো উপকার হতো। কিন্তু একটা জিনিস বলি, ঘরে বসে বসে ভাবলে কিছু হয় না। তাই ভাবলে কি কেউ হয় রে রাজা, ভাবলে কি কেউ হয় রে রাজা, এই যুদ্ধটা করতে হয়। সিংহাসনে বসতে গেলে
চ্যাটাই ছেড়ে উঠতে হয়। এইটাই সবসময় মাথায় রাখবেন যে সিংহাসনেও বসার ইচ্ছে, সিংহাসনের স্বপ্নও রয়েছে, এদিকে চ্যাটাই ছেড়ে উঠতে পারছি না, তাহলে কষ্ট আমার, এই জীবনটা খুব যন্ত্রণাময় হয়ে ওঠে যে আমার মনটা সিংহাসনে বসে আছে আর আমি কিন্তু অ্যাকচুয়ালি চ্যাটাইতে বসে আছি, সেটা ছেড়ে উঠতে পারছি না, কারণ আমার কিছু কিছু হ্যাবিটস, কিছু কিছু জিনিস আমি ত্যাগ করতে পারছি না। এটা অত্যন্ত যন্ত্রণার ব্যাপার। আর আরেকটা জিনিস বলি যে উই উইল অল গো ডায়মন্ড, আপনারা প্রত্যেকেই ডায়মন্ড হবেন। তার মানে এটা নয় যে উই আর দ্য রাইট পারসনস টু গো ডায়মন্ড। To my opinion, this is an understatement. That we are the right persons to go diamond. The right statement is, we are the chosen ones. God has chosen us to be diamond. ঈশ্বর আমাদের নিজের হাতে বেছে নিয়েছেন ডায়মন্ড করার জন্যে। ডায়মন্ড হব না বলার কোনো অধিকার আমাদের নেই। বিকজ আপনি যদি ডায়মন্ড না হন, লক্ষ লক্ষ লোক তাদের জীবনের স্বপ্ন পূরণ করতে পারলো না শুধু আপনার ওই সিদ্ধান্তটার জন্যে। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ডায়মন্ড হবই, আমায় হতেই হবে, যতটা না আমার জন্যে, তার চেয়ে অনেক বেশি ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্যে যারা আমি ডায়মন্ড হওয়ার পথে আমার টিমে আসবে, সামিল হবে, লড়বে, সাকসেসফুল হবে, তাদের সমস্ত জীবন স্বপ্ন পূরণ হবে। কাজে লেট আস অল টেক এ ডিসিশন, উই আর গোয়িং ডায়মন্ড, উই নো। Do we agree to that? Yes. Thank you very much. Nice talking to you.